সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সাংবাদিকদের চরম নির্যাতন করতেন ইউনূস, সব তথ্য ফাঁস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আইন ভঙ্গের কারণে হাসনাতের এমপি পদ বাতিল। গুজব নাকি পিছনে রয়েছে অন্য রহস্য? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব জামায়াত এনসিপির আসল উদ্দেশ্য মন্ত্রিত্ব, উত্তপ্ত বাংলাদেশের সংসদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় অসন্তোষ, আন্তর্জাতিক চাপে বিলুপ্ত হবে সেনাবাহিনী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব হরিলু বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। 2024 সালে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করে। নির্বাচনেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অংশগ্রহণ করতে পারেনি। শেখ হাসিনা 2024 সালের 5 অগস্টের পর থেকে ভারতে আশ্রয়ে রয়েছেন। তিনি ন্যায়দিল্লিতে রয়েছেন, কিন্তু ভারতের কোথায় রয়েছেন তা কেউ জানে না। ভারতে বসে শেখ হাসিনা একের পর এক দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়ে গেছেন। শেখ হাসিনাই বলেছিলেন নো ভোট নো ভোট। আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা তারা বাংলাদেশ ছেড়ে কেউ কেউ পালিয়ে গেছেন, আবার কেউ কেউ ঢাকাতেও রয়েছেন। ভোটে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ। বহু ঘটনা, বহু প্রতীক্ষার পর বাংলাদেশে হয় নির্বাচন। সেই নির্বাচনে তারেক রহমান রেকর্ড সংখ্যক ভোটে জিতে ক্ষমতায় আসেন। তারেক ক্ষমতায় আসার পর সাংবাদিকদের বৈঠকে তারেককে জিজ্ঞাসা করা হয়, আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরবে? তারেক রহমান বলেছিলেন, আমরা কোনো দল নিষিদ্ধ হয়ে থাকবে সেটার পক্ষে নয়। তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে? তাদের দলের ওপর থেকে কি নিষেধাজ্ঞা উঠে যাবে? আজকের আলোচনা সেই বিষয়ে করব। সামনেই রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নিষেধাজ্ঞার পথে থাকা আওয়ামী লীগ ঘুঁটি সাজাচ্ছে। আওয়ামী লীগকে আটকাতে বিএনপি এবং জামাতের দল একাধিক পদক্ষেপ করছে। এবার প্রশ্ন আসতেই পারে, কেন বাংলাদেশের বর্তমান দুটি দল গুরুত্ব দিচ্ছে? কারণ আওয়ামী লীগের দল অংশগ্রহণ করতে না পারায় তারা স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে খুব সহজেই এন্ট্রি নিতে পারে। সেই কারণেই বিএনপি এবং জামাতের মাথা ব্যথার কারণ। এদিকে আওয়ামী লীগের মূল লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ফিরতে কি উদ্যোগ নিয়েছে, চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক। আমরা জানি এর মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক তার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য এখন থেকেই ফেরার জন্য উল্লেখ করেছেন। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনের পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন। বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। আওয়ামী লীগের নেতারা মনে করেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ফিরে আসতে হলে স্থানীয় নির্বাচনে আগে অংশগ্রহণ করতে হবে। অনেক নেতাকর্মীরাই আছেন কারাগারে রয়েছে, তাদেরকে আগে জামিনের বিষয়ে জোর দিতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচনে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো। ফেব্রুয়ারি মাসে কয়েকটি জেলায় আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সর্বশেষ গত 28 ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 17টি পদের মধ্যে 7টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। বাংলাদেশ বর্তমানে তারেক রহমানের হাতে। তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার হাতে এখন সব দায়িত্ব। সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য একাধিক ব্যবস্থা নিচ্ছে তারেক রহমানের সরকার। একাধিক ভাতাও চালু করেছে তারেক রহমানের সরকার। বাংলাদেশের মানুষ নতুন করে এখন বলা যেতে পারে বাঁচতে শিখেছে। তারেক সরকারে আসায় তাদের প্রত্যাশাও এখন অনেক বেশি। কারণ মোহাম্মদ ইউনূসের 18 মাসের শাসনকালে একাধিক ঘটনার সাক্ষী বাংলাদেশ। ভালো কিছু আদৌ ঘটেছে নাকি সেটা তো অনেক দূর,
খারাপ বরঞ্চ বেশি। খুন, দাঙ্গা থেকে শুরু করে মব সন্ত্রাস বহু ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশে। মানুষ চাইলেও মুখ খুলে কিছু বলতে পারেনি। তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ক্রমান্বয়ে অত্যাচার চালানো হয়েছে। শুধু যে নেতাকর্মী তেমনটা কিন্তু না, সাংবাদিকদের ওপর প্রচুর অত্যাচার করা হয়েছে। গত ১.৫ বছরে ওপার বাংলার গণমাধ্যম সমস্যায় পড়েছে। ১৮ মাসে ১৮৯ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে এবং ২৯টি গণমাধ্যম প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে রদবদল ঘটেছে, জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের ১৮ মাস সরকারের সময় ভয়াবহ চাপে ছিল ওপার বাংলার সাংবাদিকরা। বৈষম্যবিরোধী নামধারী কিছু উচ্ছৃঙ্খল মানুষ মবের শিকার হয়েছে। সাংবাদিকরা বিভিন্নভাবে রাজনৈতিক চাপেও ছিল। প্রতিবেদনে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয় নজিরবিহীনভাবে মব সৃষ্টি করে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করে বলা হয়। এসব ঘটনায় সরকারের ভূমিকা ছিল নিষ্ক্রিয় ও অকার্যকর। অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে ১৭৭০ জন সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। বাংলাদেশে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। এমনকি সাংবাদিকদের বেতনেও কাটছাঁট করা হয়েছে। এবার আপনাদের মনে হতে পারে বেতনেও? হ্যাঁ, বেতনও। কারোর বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে, আবার কারোর বেতন কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সাংবাদিকদের অনেক পাঠকের ইচ্ছাও পূরণ করা হয়নি। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের উপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ ও কথিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আজ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সঙ্গে আয়োজিত এক অনলাইন সভায় এই আবেদন জানানো হয়। ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইহোয়ান ড্যানিয়েলসন এবং এভিন ইঞ্চিরের সঙ্গে অনুষ্ঠিত এই সভায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আরাফাত, সুইডেন আওয়ামী লীগের সভাপতি ড ফরহাদ আলী খান, সাধারণ সম্পাদক জুবাইদুল হক সবুজ এবং সুইডেনের মূলধারার রাজনীতিক ও সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি ড হুমায়ুন কবির। সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া দলীয় নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিষ্ঠুর নিপীড়ন এবং উগ্রবাদী গোষ্ঠীর নজিরবিহীন উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে প্রহসনমূলক হিসেবে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানান। সভায় আরও অভিযোগ করা হয় যে একটি নির্বাচিত সরকারকে অসাংবিধানিক পন্থায় উৎখাত করে জঙ্গিবাদী শক্তিগুলো দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এরই ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের একটি বিশাল জনগোষ্ঠী ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে অংশগ্রহণ থেকে বঞ্চিত রাখা হয়েছে। বক্তারা দাবি করেন, বর্তমান সরকার পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন প্রশাসনের ধারাবাহিকতা বজায় রেখে মুক্তিকামী জনগণের ওপর নির্যাতন, জেল জুলুম ও মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। পরিশেষে আওয়ামী লীগের ওপর থেকে সকল বিচারবিহীন ও কঠোর নিষেধাজ্ঞা অবিলম্ব প্রত্যাহার করে জনগণের মৌলিক অধিকার সুরক্ষা এবং বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে ইউরোপীয় পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। ছবির বাঁ দিক থেকে যাকে দেখা যাচ্ছে তিনি হাসনাত আবদুল্লাহ। পরনে তার স্পোর্টস জার্সি। জার্সির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো রয়েছে, সেখানে ইংরেজিতে লেখা ইংলিশ। জার্সির পিছনে ইংরেজিতে তার নাম লেখা আছে হাসনাত, তার ঠিক নিচে ইংরেজি অক্ষরে লেখা ১০। স্পোর্টস জার্সি পরে সংসদে শপথ নিয়েছেন তিনি, আর এই ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, এই ধরনের পোশাক পরিধান করে কি সংসদে যাওয়া যায়? অনেকের মতে সংসদের মতো রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে এমন পোশাক পরা ছিল অপেশাদারী ও অসম্মানজনক। অন্যদিকে হাসনাতের সমর্থকদের দাবি, আন্দোলনের সময় তিনি যে জার্সি পরতেন সেটিকেই তিনি শপথের দিন বেছে নিয়েছেন, যা জনগণের সংগ্রামের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। প্রসঙ্গ উত্থাপনের কারণও রয়েছে। ইংরেজিতে ব্যাড ব্লাড বলে একটা কথা রয়েছে, বাংলা তর্জমা করলে দাঁড়ায় বদরক্ত।
শরীরে যার বদরক্ত তার কাছ থেকে ভদ্র ও মার্জিত আচরণ আশা করাটাই অবাস্তব। হাসনাত আবদুল্লার শরীরে বইছে সেই বদরক্ত, সুতরাং সংসদে তার আচার আচরণে সেই রক্তের ছাপ থাকবে তা নতুন করে উল্লেখ করা দরকার পড়ে না। রাস্তায় যা কিছু করা যেতে পারে, হাসনাত আবদুল্লা গ্যাং গত ১.৫ বছরে সেটাই করেছে। কিন্তু সংসদ আর পাড়ার রগ যে এক নয়, কিংবা কথার কুস্তির মঞ্চ নয়, এই নেতাটি সেটা ভুলে গিয়েছিলেন সংসদের কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম ক্ষমতায় আসীন দলের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য, বিরোধী দলের সদস্যদের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য। নিয়মের বাইরে গিয়ে সংসদে কিছু করলে স্পিকারের যে ঘাড় ধাক্কা দিয়ে বের করার সাংবিধানিক অধিকার রয়েছে, সেটা হাসনাত আবদুল্লার মতো জুলাই জঙ্গি ভুলে গিয়েছিলেন। তাই স্পিকার সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করে মার্শালকে ডেকে হাসনাতকে চ্যাংদোলা করে সংসদের বাইরে বের করে দেন। জুলাই জাতীয় সনদের সলিল সমাধি ঘটে ১২ই ফেব্রুয়ারি। ওই দিন বাংলাদেশে হয়েছে জাতীয় নির্বাচন। জামাত ও এনসিপি হুঙ্কার দিয়েছিল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে তারা সংসদ বয়কট করবে, দরকার হলে পথে নামতে দ্বিধা করবে না। সংস্কার পরিষদের গঠনের মেয়াদের শেষ দিনে জাতীয় সংসদে সরকারের জবাবে দুই দলের গলার আওয়াজ বেড়ালে পরিণত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ ১১ দলীয় জোটের সামনে সংবিধান আর হাইকোর্টের মূল্য ঝুলিয়ে দিয়েছেন। ঘুরিয়ে বার্তা দিয়েছে বিরোধী জোট সংবিধান লঙ্ঘন করে সংস্কার পরিষদের শপথ নিয়েছে। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতে। সংস্কার পরিষদের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। ১১ দলীয় জোটের একাধিক সূত্র থেকে দাবি করা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ যে গঠন করা হবে না, সেটা জোটের নেতারা আগে থেকেই জানতেন। তাহলে সেটি নিয়ে সংসদে কথা মনা, রাজপথে হুঙ্কার দেওয়া হচ্ছে কেন? সূত্র বলছে, এই দুটি দল চাইছে বিএনপি সরকারের অংশ হতে। ভোটের প্রচারের সময় জামাত ছিল বেশ আত্মবিশ্বাসী। তারা ধরে নিয়েছিল ক্ষমতায় তারাই আসছে, তারাই সরকার গঠন করবে। সম্প্রতি জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ফলাফল প্রকাশিত হয়। সেখানে দেখা গিয়েছে অধিকাংশ আসনে জামাত শিবির এগিয়েছিল। বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ। বিশেষ করে ইউনূস সরকারের আমলে তাদের কাজকর্ম নিয়ে জনমানুষে নেতিবাচক একটা চিত্র তৈরি হয়েছে। নেতিবাচক চিত্র তৈরি হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে, র্যাব নিয়েও। র্যাবের বিলুপ্তি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। বিএনপি সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদকে একই চিঠি দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফোর্টিফাই রাইটস, আর্টিকেল 19, সিপিজি, সিভিকাস সহ 9টি সংগঠন। হিউম্যান রাইটস ওয়াচের চিঠিতে ইচ্ছেমতো বা বেআইনি আটক বন্ধ করা, অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা, বিতর্কিত র্যাবের বিলুপ্তি করা কথা বলা হয়েছে। শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যাসহ নানা ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। দাবি করা হচ্ছে, হাসিনা সরকারের পতনের পর এই সব ঘটনা কমে গেলেও অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছেমতো আটক করা, সাংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে। সাংবাদিক ও গণমাধ্যমের মতো প্রতিষ্ঠানের ওপর নেমে আসে প্রশাসনের খাড়া। বৃদ্ধি পেয়েছে হিংসা। আইনের শাসনকে চ্যালেঞ্জ করা হয়েছে। এমন এক পরিবেশে নারী ও কিশোরীদের সুরক্ষিত রাখা জরুরি, যেখানে ধর্মীয় গোষ্ঠীগুলো তাদের স্বাধীনতা সীমিত করতে চায়। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ করতে হবে। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আমরা উপলব্ধি করি যে আপনি এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন যখন বড় ধরনের কৌশলগত, বাণিজ্যিক ও অর্থনৈতিক চাপ বিদ্যমান। আন্তর্জাতিক পরিস্থিতিও মানবাধিকারের জন্য বিশেষভাবে কঠিন। আন্তর্জাতিক আইনের শাসন হুমকির মুখে, অর্থনৈতিক সংকট তীব্র। জলবায়ু পরিবর্তনের কারণে লক্ষ লক্ষ মানুষের অধিকার বিপন্ন। যদিও প্রতিটি সরকারেরই নিজের দেশের সমস্যাগুলিকে অগ্রাধিকার দিতে হয়, তবুও এটি এমন একটি সময় যখন বাংলাদেশের উচিত শুধু দেশের ভিতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার উন্নয়নের ভূমিকা রাখা। চিঠিতে মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও আইনগত সংস্কারের জন্য কয়েকটি সুনির্দিষ্ট সুপারিশও দেওয়া হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, তারেক রহমানকে পরিবর্তন আনার জন্য একটি শক্তিশালী ম্যান্ডেট দেয়া হয়েছে, বিশেষ করে সেই সব মানুষের পক্ষ থেকে যারা স্বৈরাচারী সরকারকে সরিয়ে দিতে জীবনের ঝুঁকি নিয়েছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিশেষ করে নারী ও শিশুদের ওপর পৈশাচিক বর্বরতা, গণধর্ষণ ও হত্যার ঘটনাগুলো দেশে যেন এক ধর্ষণের মহোৎসব শুরু করেছে। বর্তমান ২০২৬ সালের বিভীষিকাময় চিত্রটি ২০০১-২০০৬ সালের সেই ভয়াবহ স্মৃতিকে আবারও মনে করিয়ে দিচ্ছে, যা জনমনে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। বর্তমান চিত্র কুষ্টিয়া থেকে চট্টগ্রাম, রক্তাক্ত জনপদ। বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নৃশংসতা নতুন সরকারের নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার রূপটি উন্মোচিত করেছে। কুষ্টিয়ায় মাদ্রাসায় শিশু ধর্ষণ। ভেড়ামারায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার মাওলানা সাইদুর রহমানকে আটক করা হয়েছে। শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেলের আইসিইউতে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। নরসিংদীতে বাবার সামনে থেকে অপহরণ ও হত্যা। মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। পাবনায় দাদি নাতনি খুন। ঈশ্বরদীতে দাদিকে কুপিয়ে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে সরিষার ক্ষেতে ফেলে রাখা হয়। চট্টগ্রামে গলাকাটা লাশ। সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে ৭-৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা করা হয়, যে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ফিরে দেখা ২০০১, সংখ্যালঘু নারীদের ওপর পৈশাচিকতা। ইতিহাস সাক্ষ্য দেয়, ২০০১ সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর দেশজুড়ে সংখ্যালঘু ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর একই কায়দায় ধর্ষণের তাণ্ডব চালানো হয়েছিল। সেই আমলের উল্লেখযোগ্য কিছু কলঙ্কিত অধ্যায়: পূর্ণিমা রানী শীলের গণধর্ষণ ২০০১। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৬ বছরের কিশোরী পূর্ণিমা রানী শীলকে তার বাবা মায়ের সামনেই গণধর্ষণ করা হয়। এই ঘটনাটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার এক চরম বহিঃপ্রকাশ। ভোলার চরফ্যাশনে গণধর্ষণ। ২০০১ সালের নির্বাচনের পর এক রাতেই প্রায় ২০০ হিন্দু নারীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছিল, যা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ধূলিসাৎ করে দেয়।